মানে কি এগুলো কি চলছে ভাই? একটা মানুষকে কিভাবে মানুষ এভাবে পিটিয়ে হত্যা করতে পারে? একবার ভাত খাওয়ায় আবার মারে, ভাত খাওয়ায় আবার মারে, ভাত খাওয়ায় আবার মারে। তাহলে তো লেটা চুকেই গেল। তো ভালো যদি প্রকৃতপক্ষে তারা ছাত্রলীগের কর্মী হয়েই থাকে, সবগুলারে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্রস ফায়ার দিয়ে দেন, আমরা দেখতে চাই মৃত্যুর পরে আসলে কোন ছাত্রলীগ। আরো তো ভালো হয়েছে তাই না? ছাত্রলীগ হলে এখন ক্রস ফায়ার দেওয়াটা আরো সোজা, আইনের কাছে এদেরকে ধরা সোজা, ধরাই দিতে হবে। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কোনো অ্যাঙ্গেলে আসলে মেনে নেওয়ার মতন আমি এটা দেখছি না। আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছাত্রটার সাথে 3 দফায় ঠান্ডা মাথায় 3টা দফায় কি বলা হয়েছে, ছেলেটাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায় মাইরা। এখন মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? অন্তত 3টা বিভৎস পিটিয়ে হত্যার ঘটনা আমার সামনে এসছে। আমাদের সবার সামনে সম্ভবত 2টো এসছে। 2টো নিয়ে কথা যেহেতু বলছি, আমরা ফেসবুকে শেয়ার করছি, তাই ও 2টো ঘটনাই বেশি আলোচিত হয়। আরেকটা ঘটনা ঘটেছে, এটা খাগড়াছড়িতে, ঢাকা থেকে বহু দূরে, বেশ প্রত্যন্ত একটা জেলায়, তাই এটা নিয়ে খুব বেশি আলোচনা নেই। বাকি 2টো নিয়ে আলোচনার আরেকটা কারণ আছে, সম্ভবত এটা জরুরিও। সেটা হচ্ছে 2টো ঘটনা ঘটেছে দেশের সর্বোচ্চ 2টো বিশ্ববিদ্যালয়ে, একটা ঢাকায় এবং আরেকটা জাহাঙ্গীরনগরে। আমরা কথা অনিবার্যভাবেই বেশি বলছি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে ঘটা ঘটনাটা নিয়ে, কারণ এই ভদ্রলোক যাকে পিটিয়ে মেরে ফেলা হলো তিনি চোর ছিলেন না, এটা প্রায় নিশ্চিত। তিনি একজন ভবঘুরে এবং সম্ভবত বা প্রায় নিশ্চিতভাবে তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। ঢাকা ইউনিভার্সিটিতে এই মানসিক প্রতিবন্ধী ভাইটাকে কেন মেরে ফেলা হলো? মারার রাইট কি তোমার আছে? ধরলাম সে চোর, ধরে নিলাম সে চোর, সে ডাকাত, তাই বলে তোমার মেরে ফেলার কি রাইট আছে? এই রাইটটা তোমাকে কে দিয়েছে? প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ভাইরাল, সেটা আপনারা সকলেই ভালো করে জেনে গিয়েছেন। একদম সোশ্যাল মিডিয়া গরম হয়ে উঠেছে। তোফাজ্জল হোসেন নামে একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিভাবে এই হত্যাটা করলো একজন মানুষ হয়ে মানুষকে, এটা আসলে এখনও আমাদের বোধগম্য নয়। একজন মানুষকে চোর সন্দেহ করে মেরেই ফেলতে হবে? সে যদি চোরও হয়ে থাকে, তাদেরকে মারার অধিকারটা আসলে কে দিল বলেন তো? কে অধিকারটা দিল তাদের? একজন চোরকে কি মেরেই ফেলতে হবে? এবং 35,000 টাকা চাওয়া হয়েছিল তার মামার কাছ থেকে বা তার মামাতো বোনের কাছ থেকে। তারা বলেছিল 35,000 টাকা দিলে ছেড়ে দেবো, না হলে মেরে ফেলবো, আরও মারবো। ভাত খাওয়ায় মারে, ভাত খাওয়ায় মারে, এভাবে তোফাজ্জলকে দুনিয়া ছাড়া করছে। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আগে চলুন ভিডিওগুলো দেখে আসি। তাহলে তো লেটা চুকেই গেল। তো ভালো যদি প্রকৃতপক্ষে তারা ছাত্রলীগের কর্মী হয়েই থাকে, সবগুলারে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্রস ফায়ার দিয়ে দেন, আমরা দেখতে চাই মৃত্যুর পরে আসলে কোন ছাত্রলীগ। আরো তো ভালো হয়েছে তাই না? ছাত্রলীগ হলে এখন ক্রস ফায়ার দেওয়াটা আরো সোজা, আইনের কাছে এদেরকে ধরা সোজা, ধরাই দিতে হবে। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কোনো অ্যাঙ্গেলে আসলে মেনে নেওয়ার মতন আমি এটা দেখছি না। আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছাত্রটার সাথে 3 দফায় ঠান্ডা মাথায় 3টা দফায় কি বলা হয়েছে, ছেলেটাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায় মাইরা। এখন ঘটনার সূত্রপাতে এখানে বেশ কয়েকটা নাম আসছে। আমরা দেখছি যে ডেইলি ক্যাম্পাস থেকে একটা রিপোর্ট, ডেইলি ক্যাম্পাস নামক একটা জায়গা থেকে রিপোর্টে এখানে বলা হয়েছে, ফেস দ্য পিপলের সাইফুল ভাইও তিনি আপনার এখানে নামটা দিচ্ছেন যে এই ঘটনায় তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বিষয়টি এখনও নিশ্চিত হওয়া না গেলেও তার নিথর দেহের পাশে লাঠি হাতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের দেখা গেছে। তার মানে ঢাকা ইউনিভার্সিটিকে এখনও ছাত্রলীগ কন্ট্রোল করে? একটা প্রশ্নবোধক চিহ্ন আসছে। সূত্রের তথ্য অনুযায়ী গেস্ট রুমে তোফাজ্জলের হাত বেঁধেছে জালাল। সুমন চোখ বন্ধ করে মেরেছে তাকে, মারতে মারতে তোফাজ্জল পড়ে গেছে। এরপরে পানি এনে তাকে পানি খাওয়ানো হলে সে উঠে বসে। এ সময় সবাই হাততালি দেয়, সবাই খুশি হয়, কারণ তাকে আবার মারতে পারবে। এরপর শুরু হয় আবার পেটানো। এই দফায়ও সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ। পরে পদার্থ বিজ্ঞানের 18-19 সেশনের জালাল আসে। জালাল এসে আরও মারতে উৎসাহ দেয়, বলে মার, ইচ্ছা মতো মার, মাইরা ফেলিস না একবারে। এ সময় গ্যাস লাইট দিয়ে আপনার পায়ে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পরে সুমন এসে তোফাজ্জলের ভ্রু এবং চুল কেটে দেয়। এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট। এবার আসেন আমরা আমাদের গণমাধ্যমগুলোর আরেকটা রিপোর্ট দেখি, মূলধারার গণমাধ্যমগুলোর। সেখানে বলা হয়েছে যে আসলে মূল ঘটনাটা কি ঘটছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্র, তার বক্তব্য হচ্ছে যে আপনার তখন আনুমানিক সন্ধ্যা 7টা বা 7:30 আমাদের ফজলুল হক মুসলিম হলের ফুটবল খেলা চলছিল। শহীদ ইমতিয়াজ বনাম শহীদ আবু সাইদ একাদশের খেলা হচ্ছিল। তখন আপনার ওই মুহূর্তে একজনকে সাধারণ শিক্ষার্থীরা চোর সন্দেহে আটক করে। আটকের ফলে আপনার তাকে এখানে প্রাথমিক মারধর দেওয়া হয়। তবে কাকতালীয়ভাবে এদিন আরেকটা ঘটনা ঘটছে কি, ওই দিন তাদের হলের 6 জনের 6টি মোবাইল সকালবেলা আপনার এখান থেকে নাকি চুরি হয়ে গেছিল। তো এই ইস্যুটাতেই আপনার মেইন ঝামেলাটা পাকালো। তখন সাধারণ শিক্ষার্থীরা তাকে প্রথমে ধরে নিয়ে আপনারা কি করলো, যে হলের যে গেস্ট রুম আছে সেইখানে নিল, প্রাথমিক এক দফা মাইটের দিল, তারপর তাকে জেরা করলো। এরপরে তাকে হলের ক্যান্টিনে ভাত খাওয়ানো হলো। ভাত খাওয়ানোর পরে আরেক দফা মাইট দেওয়া হইলো।
সেই মাইর দেওয়ার পরে আবার যারা মারতে পারে নাই তারাও অপেক্ষা করতেছিল মারার জন্য। এর মাঝখানে আমাদের ফজলুল হক যেই ক্যাম্পাস আছে, এই ক্যাম্পাসে যারা প্রক্টোরিয়াল বডি আছে, মানে হলগুলোর যারা দেখাশোনা করেন, তাদের একটা টিম আসলো ছেলেটাকে কি আসে বিষয় জানার জন্য নিয়ে যাওয়ার জন্য। তারা তখনও দিল না, না দিয়া আবার মারলো। টোটাল কয় দফায় মারলো? 3 দফা। ভাবতে পারেন এই তোফাজ্জল সম্পর্কে বক্তব্য, সে অতীতে ছাত্রলীগ করতো। কিন্তু এই ছেলেটা কি জানেন, একটা মানসিক ভারসাম্যহীন। আজকে আমরা যখন নিউজটা করছি তখন বের হয়েছে যে বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, মারা গেছে তার পরিবার অনেক আগে। তার বাড়ি হচ্ছে বরগুনার পাথরঘাটার কাঁঠালতলি এলাকার ছেলে। মানসিকভাবে সে অনেকটা আঘাতগ্রস্ত। কেন? প্রেম করতো এক সময় চেয়ারম্যানের মেয়ের সাথে, তো সেই মেয়ের যখন বিয়ে হয়ে গেছে, মানসিকভাবে ভারসাম্য। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সে না, তো তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে সে কি করে? দীর্ঘদিন যাবতী, গত 2-3 বছর যাবতী নাকি সে ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরঘার করে, তো মানুষে কিছু দিলে টিলে খায়। এখানেই তার এক ধরনের লাইফটা গত 2-3 বছর যাচ্ছিল। তো সেই হিসাবে সে হয়তো গতকালকে সেখানে খাইতে গেছিল, আর এই খাইতে যাইয়া তার জন্য জীবনের এই অন্তিম পরিণত ছিল। কিন্তু ভিডিওতে আমরা যা দেখলাম, এটা তো ভাই মাইনা নেওয়া যায় না। তারপরে দেখেন এখানে যেই সব নামগুলো আসছে, আর যেহেতু এখানে নাম সহ আসছে, এবার এই ছাত্রলীগ যেহেতু হয়েছে, তাহলে মামলাটা আরো সোজা হয়ে গেছে সবগুলারে। যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এখনো ছাত্রলীগ ঢুকা এভাবে পিটাইয়া মানুষ মারে দাবি করা হচ্ছে, তাহলে এই নেতাগুলা এগুলোর ক্রস ফায়ার দিয়ে দেন, এগুলারে ক্রস ফায়ার দিয়ে দেন। এরা সাথে যারা ছিল সবগুলারে ক্রস ফায়ার দিয়ে দিতে হবে। আমার কারোর প্রতি প্রীতি নেই, শুধু এতটুকু বুঝি বাংলাদেশে পরিবর্তন করতে হবে। কোনো রাজনৈতিক দল এইবার জায়গায় বাংলাদেশে আনে নাই, সাধারণ মানুষ আনছে। কেন? কারণ আমরা এই বাংলাদেশ দেখতে চাই না যে এক লীগ গেল আরেক একজন আসবে, অথবা সাধারণ পোলাপাইন খুনির ভূমিকা পালন করবে। এই বাংলাদেশ তো কাম্য না, এগুলার পরিবর্তন দরকার। একটা লোক চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, যেটাই করতে পারে, এক্সট্রিম লেভেলের ভায়োলেশন না করলে ধরছেন, গ্রেপ্তার করেন, অথবা জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে দিয়ে দেন। যদি পিছনে ছাত্রলীগ ট্যাগ থাকে, মামলা আরো দ্রুত হবে, এটা তো ভালো। কিন্তু আপনারা মাইরা ফেলবেন, তাহলে হলগুলোর মধ্যে এখন কোন ধরনের পরিস্থিতি বিরাজ করছে, এগুলো একটু কন্ট্রোল দরকার, কন্ট্রোল। ঢাকা ইউনিভার্সিটিতে এই মানসিক প্রতিবন্ধী ভাইটাকে কেন মেরে ফেলা হলো? মারার রাইট কি তোমার আছে? ধরলাম সে চোর, ধরে নিলাম সে চোর, সে ডাকাত, তাই বলে তোমার মেরে ফেলার কি রাইট আছে? এই রাইটটা তোমাকে কে দিয়েছে? শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, অক্সফোর্ড খ্যাত। হ্যাঁ, এইখান থেকে কেন হেলমেট বাহিনী তৈরি হয়? এখান থেকে কেন সন্ত্রাসী তৈরি হয়? এলাকার একজন মেধাবী স্টুডেন্টের স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, বুয়েটে চান্স পাওয়া। কিন্তু এরা এখানে মেধাবীরা ঢাকা ইউনিভার্সিটিতে এসে সন্ত্রাস হয়ে যায়, বুয়েটে এসে সন্ত্রাস হয়ে যায়, হেলমেট বাহিনী পরিণত হয়। বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে যদি এই অবস্থা হয়, তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে এই জাতি মেরুদণ্ড সোজা করে কবে দাঁড়াবে? বলেন, এই জাতি মেরুদণ্ড সোজা করে কবে দাঁড়াবে? আপনার কি মনে হয় যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবে? দেখলাম অনেকে করছে, আবার পিনাকিতে তার একটা পোস্ট দেখলাম, এখানে সাবেক ছাত্রলীগ, ইভেন বর্তমান ছাত্রলীগের সভাপতি সাদ্দামের সাথে ছবি টুবি আছে, এই হত্যার সাথে এরা জড়িত, এরা ছিল এখানে উপস্থিত। ছবি দেখেন মার্কিং করা আছে, এরা ছিল উপস্থিত এখানে, আওয়ামী লীগ পন্থী। আমি দেখে করছিলাম যে হেলমেট বাহিনী ছাড়া এভাবে সম্ভব না, এভাবে কেউ মানুষ মারতে পারে না, এটা হেলমেট বাহিনীর দ্বারাই সম্ভব। কারণ যারা নতুন সমন্বয়ক হয়েছে, ওরা তো এগুলো বোঝে না কিভাবে মানুষ মারতে হয়, কোন কায়দায় পিটাইতে হয়, এরা কি বোঝে? এরা বোঝে না, এরা কিন্তু একমাত্র হেলমেট বাহিনী বোঝে। এই হেলমেট বাহিনী এই কাজগুলো করছে। কথাগুলো সুন্দরভাবে বললাম না? এখন একটা কথা বলি, সুন্দরভাবে কথাগুলো বলছি, এখন একটু গরমভাবে কথাগুলো শোনেন। যারা এই হত্যার সাথে জড়িত, সব প্রমাণ আছে, ভিডিও আছে, এবং এখানে একজনের ধরলে সবাই বেরোবে। 7 দিনের ভিতর গ্রেপ্তার করতে হবে, দেখবে 7 দিনের ভিতর গ্রেপ্তার করতে হবে। এটা আওয়ামী লীগের বাংলাদেশ না, এটা স্বাধীন বাংলাদেশ। 7 দিনের ভিতর গ্রেপ্তার করতে হবে, প্রমাণিত একটা মানুষকে মেরে ফেলছে, কে কে এখানে ছিল, সবাইকে বিচারের আওতায় আনতে হবে এবং জনসমক্ষে বিচার করতে হবে। ইন ফিউচারে যেন এরকম কোনো কাজ কেউ করার সাহস না দেখায়, এভাবে করতে হবে। বুয়েটে করছে, দেখেন নাই, 2 বছর লাগাই করছে, ওরকম শাস্তি আমরা চাই না। গরমে গরমে করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, লোহা যখন ঠান্ডা হয়ে যায়, তখন তাকে যতই ব্যাখ্যা করতে চান, এটা কিন্তু হবে না। যেটুকু ব্যাখ্যা করার প্রয়োজন, সোজা করার প্রয়োজন, গরম থাকতে করতে হয়। এই গরমে গরমে এদের বিচার করতে হবে, তা না হলে হবে না। এই জাতির শিক্ষা হবে না। আমরা ভুলে যাবো, আবার সেম কাজটা অন্য একজন করবে। নো, এইভাবে চলতে পারে না। সৌদি আরবে যে নিয়ম আছে, পৃথিবীর বিভিন্ন দেশে যে নিয়ম আছে, এই নিয়ম চালু করতে হবে বাংলাদেশে, তাছাড়া সম্ভব না। এইভাবে বাংলাদেশ কখনো ভালো হবে না। এই বাঙালি কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবে না। পৃথিবীর বিভিন্ন দেশ এই জন্যই বাংলাদেশিদের বাঙালি বলে ডাকে না। যেখানে একটা মানুষের জীবনের মূল্য নাই, কিন্তু দেশের সব থেকে বড় সম্পদ একটা মানুষ, একটা মানুষের জীবনের সব থেকে মূল্য বেশি, ঠিক না? কিন্তু এই বাংলাদেশে একটা মানুষের জীবনের মূল্য সব থেকে কম, সব থেকে কম। কেন 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 আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা দিতে পারি না? একজন মানুষের জীবনের মূল্য সব থেকে বেশি, এইটা কেন বোঝাইতে পারি না? কি বিচার আমরা করছি? একজন ধর্ষক ঠিকই বের হয়ে জামিনে বের হয়ে ঘুরে বেড়ায়, একজন খুনি ঠিকই জামিনে বের হয়ে ঘুরে বেড়ায়। কেন? সৌদি নিয়ম চালু করতে হবে বাংলাদেশে, তাহলে ইন ফিউচারে কেউ এই কাজগুলো করার সাহস পাবে না। আর একটা কথা বলি, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি। সত্যি বলতেছে, আগামীতে কারো সন্তানকে কেউ এইসব ইউনিভার্সিটিতে পড়াইতে দিবে না, কারণ এখানে মানুষ গড়ে না। এখান থেকে বকা দিতে মন চাইতেছে, বকা দিতে পারলাম না। সত্যি বলতেছি, একজন মেধাবীর স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি, সেই মেধাবী আর ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখবে না, কারণ এখান থেকে মানুষ তৈরি হয় না, অমানুষ তৈরি হয়।
মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষকে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে, তো তারা তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলেন, তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। ফ্যামিলির কেউই নাই একটা মানুষের। আমার আপনার যদি এরকম থাকে তাহলে আমরাও একই পথের প্রতীক হইতাম, যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরে আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরও মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কীভাবেই করবো। তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো, তোফাজ্জল নাকি এরকমের মানে উনি ওর হলে এরকমের ওর কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরছে, ওরে মারতেছে। তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তোফাজ্জলের মামাতো বোন, ওরে কেন মারতেছে? তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা করছে। তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ, ও যদি কোনো একটা অন্যায় করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। তখন বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচরণের কথাবার্তা, একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে? একটা পাগলের সে চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে সে কীভাবে পাগল হয়? আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। ও এই কারণে ওর ভাই গত বছর 15 রোজা হলো লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওর ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল, ভাইয়া অনেক ডক্টর দেখাইছে, মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে। কিন্তু কারো ওই যে ধরেন আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে টান দিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া, যে এরকমের। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে, 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই, ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় নেওয়া ডক্টর দেখানোর জন্য বা করার জন্য, কিন্তু ওরে মানে ইয়ং তো, ওরে ধৈর্যও বাইকটাও রাখার মতো ওরকমই না। একবার শিকল ভাইকেও ছুটে গেছে, যেদিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাবো। এই এখন কালকে এই অবস্থা। পরে হলো ওই লোক, আমি ফোন দিছি, উনিও আমাকে সেম একই কথা বলছে, যে মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কিভাবে রাজনীতি করবে? আর দলীয় বলতে কি, ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? মানুষকে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে, তারা তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলেন, এটা কোন আইনে আছে আর কোথায় আছে? অবশ্যই চাই একদম মানে সঠিক, যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। কারণ ওর গার্জিয়ান নাই, সেই জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এরকম মারতে পারে না, একটা কুকুরেও তো মারতে পারে না, এরকম মারতে মারিয়ে ফেলাইতে পারে না। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসঙ্গতি দেখাইতো, তারা সন্দেহ করছে, তাহলে তাকে থানায় দিয়ে দিত। তারে 3-4 ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই, তাকে হসপিটালের বাইরে রেখে গেছে। অন্তত 3টা বিভৎস পিটিয়ে হত্যার ঘটনা আমার সামনে এসছে। আমাদের সবার সামনে সম্ভবত 2টো এসছে। 2টো নিয়ে কথা যেহেতু বলছি, আমরা ফেসবুকে শেয়ার করছি, তাই ও 2টো ঘটনাই বেশি আলোচিত হয়। আরেকটা ঘটনা ঘটেছে, ওটা খাগড়াছড়িতে, ঢাকা থেকে বহু দূরে, বেশ প্রত্যন্ত একটা জেলায়, তাই এটা নিয়ে খুব বেশি আলোচনা নেই। বাকি 2টো নিয়ে আলোচনার আরেকটা কারণ আছে, সম্ভবত এটা জরুরিও। সেটা হচ্ছে 2টো ঘটনা ঘটেছে দেশের সর্বোচ্চ 2টো বিশ্ববিদ্যালয়ে, একটা ঢাকায় এবং আরেকটা জাহাঙ্গীরনগরে। আমরা কথা অনিবার্যভাবেই বেশি বলছি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে ঘটা ঘটনাটা নিয়ে, কারণ এই ভদ্রলোক যাকে পিটিয়ে মেরে ফেলা হলো, তিনি চোর ছিলেন না, এটা প্রায় নিশ্চিত। তিনি একজন ভবঘুরে এবং সম্ভবত বা প্রায় নিশ্চিতভাবে তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। খাবারের সন্ধানে সম্ভবত হলে ঢুকেছিলেন এবং তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। কিভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বর্ণনা মিডিয়াতে এসছে, তাই এটা অনেক বেশি আলোচিত হয়। কারণ আমরা মোটামুটি মনে করি অপরাধী হলে পিটিয়ে মেরে ফেলা যায়। আমরা আজকে যখন কথা বলছি, তখন এই আলাপগুলো আমাদের সামনে আনা উচিত। বহু বছর থেকে এই আলাপগুলো করছি, বলছি, লিখছি, কলাম লিখেছি, ব্লগে লিখেছি, ভিডিও করেছি আমার চ্যানেলে একাধিকবার, বাট আই ক্যান টলারেট ইট। আবারও কথা বলতে চাই, বলতে হবে। মূল রোগের জায়গাটা ভিন্ন জায়গায়, আমরা সেটা আইডেন্টিফাই করছি না। যেমন ধরি, জাহাঙ্গীরনগরে যেটা হয়েছে সেটা হচ্ছে একজন ছাত্রলীগের নেতা, যিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাকে ধরে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যেহেতু ছাত্রলীগ পিটিয়ে মেরে ফেলা হয়েছে, ছাত্রলীগকে পিটিয়ে মেরে ফেলা হয়তো অনেকে দিচ্ছেন, কিন্তু পিটিয়ে দেওয়া যায় বলে আমরা অনেকে মনে করছি। আর মেরে ফেললেও অভ্যুত্থানের পর এই ধরনের ঘটনা ঘটতেই পারে বলে কিছু মানুষ ন্যারেটিভ তৈরি করছেন, এবং আমাদের এখানে কম হয়েছে, আরো হতে পারতো। সো ঘটতে পারে বলে একটা ন্যারেটিভ আছে, সেই ন্যারেটিভ দিয়ে আমরা আমাদেরকে বাঁচিয়ে ফেলার চেষ্টা করি, ফলে জাহাঙ্গীরনগর নিয়ে আলাপ আলোচনা কম হতেই পারে। খাগড়াছড়িতে যাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, সম্ভবত তিনি চোরই ছিলেন, সুতরাং চোর তো পিটিয়ে মেরে ফেলাই যায়, চোরের কি বেঁচে থাকার অধিকার আছে? তাকে যদি আমরা ধরে ফেলতে পারি, তাকে তো পিটিয়ে মেরে ফেলবই। আমাদের পিটিয়ে মেরে ফেলা যাবে কি যাবে না, এটা আসলে ডিপেন্ড করে আমাদের একটা বহু পুরনো পারসেপশন থেকে। সেটা হলো, আমরা মনে করি কোনো জেনুইন চোর, ডাকাত, পকেটমার ইভেন যদি আমরা ধরে ফেলতে পারি, তাহলে তাকে আমরা পিটিয়ে মেরে ফেলতে পারি। এই পারসেপশন সোসাইটিতে আছে।
ছোটবেলা থেকে আমি দেখেছি এটা আছে, এটা এখনো এক্সিস্ট করে। কারণ যদি এক্সিস্টই না করবে, কেন আমরা এই জায়গায় প্রতিক্রিয়ার ক্ষেত্রে ভিন্নতা দেখাই? যারা আমাকে নিয়মিত শোনেন, আমি দুটো ঘটনার কথা প্রায় বলি, আরেকটা আজ যোগ হলো। দুটো ঘটনা হচ্ছে 2011 সালে, ইফ আই এম নট রং। 6 জন তরুণ আমিনবাজারে গিয়েছিলেন শবে বরাতের রাতে, যাদেরকে ডাকাত সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়। পরে যখন জানা যায় তারা ডাকাতির জন্য যাননি, তারা আরবান পিপল ঘুরতে গিয়েছিলেন, ছাত্র। তখন আমাদের খুব বিবেক জাগ্রত হয়েছিল, কারণ আমরা মনে করি অপরাধী হলে মেরে ফেলা গেলেও নিরপরাধকে কেন পিটিয়ে মারবে। ঠিক একই রকম ঘটনা ঘটলো কয়েক বছর আগে নতুন বাজারের ওখানে একটা স্কুলে তসলিমা নামে একজন নারীকে, একে নারী, দ্বিতীয়ত তিনি অপরাধী ছিলেন না, তাকে ছেলে ধরা এই অভিযোগ করে পিটিয়ে মেরে ফেলা হয়। শুধু তাই না, ওটা খুবই ব্রুটাল ছিল। হেডমাস্টার তাকে আশ্রয় দিয়েছিলেন তার রুমে, চেষ্টা করেছিলেন সেভ করতে, পুলিশ ডাকা হচ্ছিল, কিন্তু না, মব গিয়ে তাকে বের করে পিটিয়ে মেরে ফেলে। পরে আমাদের বিবেক জাগ্রত হলো, কারণ আমরা দেখলাম আসলে তসলিমা একজন ডিভোর্স মানুষ ছিলেন, তার মানসিক ভারসাম্য ছিল না, তিনি অসংলগ্ন কথা বলছেন, তার সন্তান সেখানে পড়ছিল। ফলে আমাদের খুব বিবেকে লাগলো এবং এটার একটা মামলা হলো, সেই মামলাটা মোটামুটি আগাচ্ছেও। আর যদি কোনো অপরাধী মারা যায়, কিসের মামলা, কিসের কি? আমি যেহেতু এই ঘটনা খুব সিরিয়াসলি ফলো করি, আমার চোখে প্রতিনিয়ত আসে যে এই ঘটনাগুলো ঘটছেই। মেরে ফেলা দূরে থাকুক, আমরা কাউকে ধরে যে পিটুনি দেই, গণপিটুনি, এটাও যে কত বড় একটা ক্রিমিনাল অফেন্স, এই সোসাইটিটা মনেই করে না, এই রাষ্ট্র মনে করে না। সোসাইটি মনে না করুক, রাষ্ট্রকে তো দেখাতে হবে ইটস এ ক্রাইম। আমরা কি মামলা করেছি? লম্বা কথা বলি, মোটিভেশন দেই। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী মোটিভেশন দিচ্ছেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। বাংলা সিনেমার লাস্ট দৃশ্যে যেমন পুলিশ এসে বলে, সেরকম ব্যবস্থার কথা বলছেন, ইত্যাদি। ব্যবস্থা কি নিয়েছেন তারা? এই সরকার ক্ষমতায় আসার পর খুলনায় এক কিশোরকে বেদম পিটুনি দেওয়া হয়েছে। ঘটনাচক্রে তিনি বেঁচে আছেন, ভিডিও আছে, ছবি আছে, প্রত্যেকের চেহারা চেনা যায়। গ্রেফতার করা হয়েছে কাউকে? করা হয়নি। লম্বা কথা বলা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়নি, এবং ব্যবস্থা নিয়ে সেটাকে ভিজিবল করা হয়নি। ভিজিবল করতে হবে। এই বার্তা যদি সোসাইটিতে এই পারসেপশন থাকেও, এই বার্তা সোসাইটিকে দিতে হবে, এটা ক্রাইম। একটা গণপিটুনির ঘটনাও ঘটবে না, ভয়ঙ্করতম অপরাধীর প্রতিও। মারা যাক না যাক সেটা পরের কথা। এই দেশে বিচার নাই, জামিন নিয়ে বেরিয়ে যায়, ঠিকমতো বিচার হবে না, পুলিশ ঘুষ খায়, নানান অভিযোগ এনে মানুষ এই মব ভায়োলেন্স যেটা আছে, লিঞ্চিংকে তারা জাস্টিফাই করার চেষ্টা করেন। নো, কোনোটাই জাস্টিফিকেশন না, হতেই পারে না। এই দেশে সবকিছু যদি উচ্ছন্নে যায়, তারপরও পিটিয়ে কাউকে মেরে ফেলা যাবে না, কোনোভাবেই যাবে না। চক্রান্তের কথা কেউ বলছেন, থাকতে পারে, চক্রান্ত থাকতে পারে, যে এর মধ্যে ছাত্রলীগের লোক, ঢাকা ভার্সিটির ক্ষেত্রে বলা হচ্ছে একজন ছাত্রলীগের লোক জড়িত ছিল, ইত্যাদি। আমি ছাত্রলীগের বলে ষড়যন্ত্রের কথা বলছি না। এই মেন্টালিটি আমাদের আছে, আমরা এটা সঠিক মনে করি। এবং শুধু পুলিশ বা অন্য কোনো ক্ষেত্র না, আমাদের জীবনের যাবতীয় সংকট, যাবতীয় অপারেশন, যাবতীয় ডিপ্রেশন আমরা এরকম জায়গায় ভেন্ট করার চেষ্টা করি। এই জিনিসটা এই মুহূর্তে বন্ধ হওয়া দরকার। এবং আমরা নিরপরাধ বলে, যেমন আমি দেখছি যে মশাল মিছিল হবে আজ ঢাকা ইউনিভার্সিটিতে, যাকে পিটিয়ে মারা হয়েছে তার। আবারও বলছি, এটা ডিজিজের মূল জায়গা। ও চোর ছিল না, ও একজন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ছিল। তাই আমরা বেশি সচেতন হয়ে উঠলাম কিনা, যদি হয়ে উঠে থাকি, এটা ইনসাফের সমাজ না, কোনোভাবেই ইনসাফের সমাজ না। এমনকি ভয়ঙ্করতম অপরাধী, যাকে ভয়ঙ্করতম অপরাধ করার যদি চাক্ষুষ প্রমাণ আমাদের সাথে থাকে, ভিডিও থাকে, তারপরও আমরা কোনো মানুষকে ন্যূনতম আঘাত করতে পারি না। আমি প্রায় বলি, কথাগুলো খুব কেতাবি শোনায়, কিন্তু এটাই রাষ্ট্র। আমরা যদি রাষ্ট্র গঠন করতে চাই, আমরা যদি একটা জাতি, পলিটিক্যাল জাতি, পলিটি হয়ে উঠতে চাই, তাহলে আমাদের এটা বুঝতে হবে। তো আমরা না বুঝলে আমরা রাষ্ট্র গঠন করার যোগ্যই না, আমরা একটা মধ্যযুগীয় ট্রাইবাল সোসাইটি হিসেবে থাকবো। অনেকে বলেছেন, খুব কেতাবি কথা বলছি, অতি ইউটোপিয়ান আদর্শিক কথা বলছি না, এটা খুবই দ্য ভেরি বেসিক অফ ফর্মিং আ স্টেট। আমরা প্রস্তুতি হইনি, এবং আমরা এই যে যথারীতি খাগড়াছড়ি ঘটনা নিয়ে কেউ কি আলাপ করছি? আমি তো ওই খাগড়াছড়ি থেকে ফোন পাইনি, আমি তো মিডিয়ায় ফোন পেয়েছি। আমি যদি সার্চ করে দেখাই আপনাদেরকে, যে কেউ সার্চ দিন তো গণপিটুনিতে মৃত্যু কি পরিমাণ পাওয়া যায়, উচ্চবাচ্য করিনি। আমি এটা মানি যে এই দেশের মেধাবীদের জায়গাগুলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটিতে যখন এই ঘটনাগুলো ঘটে, তার একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে। আমরা ধরে নেই যে তারা একটু বেটার চিন্তার হবেন, বেটার বুঝবেন, সবকিছু বেটার নৈতিকতা হবে তাদের। সুতরাং অন্য জায়গার একেবারে আমজনতার চাইতে এদেরকে একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা বা চিন্তা আমাদের আছে। কিন্তু আমি দুঃখিত, আমাদের দেশে এই ভিন্নতা আছে বলে আমি মনে করি না। নোংরা বাজে ট্রাইবাল মেন্টালিটি আছে অনেক ক্ষেত্রেই। না হলে আমরা তথাকথিত শিক্ষিত মানুষরাও কি বহু বছর রাষ্ট্রীয় বিচার বহির্ভূত হত্যা, রাষ্ট্রীয় খুনকে সমর্থন করেছি। আমি নিজে জানি, কারণ খুব অল্প মানুষদের একজন আমি নিজেকে ক্লেম করছি যিনি প্রথম থেকে এটার বিরুদ্ধে কথা বলেছেন। অন্তত যখন লিখছি তখন আমি দেখেছি আমাদের তথাকথিত শিক্ষিতরা কিভাবে আমার বিরুদ্ধে কথা বলেছেন। তো আমরা তো মেনে নিয়েছিলাম যে রাষ্ট্রই খুন করতে পারে, সে যদি মনে করে যে সে অপরাধী। শুধু ইন্টারেস্টিং ব্যাপার, তখন আমরা কথা বলেছি সেই সব ক্ষেত্রে যে ক্ষেত্রে কেউ
অপরাধী ছাড়া যদি কাউকে মেরে ফেলা যায়, এবং মেরে ফেলা লাগবে না, পা গেছে লিমনের পা যাওয়ায় আমরা কেঁপে উঠেছি, কারণ লিমন অপরাধী ছিল না। ওকে কেন গুলি করবে? লিমন অপরাধী হলে অবশ্যই মেরে টেরে ফেললে আমাদের কিছু আসতো যেত না। ও যদি কোনো ভয়ঙ্কর অপরাধীর আগে যে নানান রকম বিশেষণ থাকে, ডেরোগেটরি বিশেষণ, সেরকম যদি একজন অপরাধী সে হয়ে থাকতো, তাহলে মিলনকে খুন করে ফেললে আমাদের কিছু আসতে যেত না। দিস ইজ দ্য ডিজিজ। আমাদের তথাকথিত শিক্ষিতরাই উচ্চ শিক্ষিতদের সাথে ব্যক্তিগত পর্যায়ে ডিবেট করেছে এগুলো নিয়ে, আমার মনে আছে, কিন্তু আমরা এগুলো করব। তো তাই যদি হয়ে থাকে, কিসের শিক্ষিত কিসের কি? পাশ দেওয়া মানে শিক্ষিত না। পাশ দিয়ে বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢুকবো, এটা শিক্ষা না, এটা শিক্ষা না। গত বহু বছর থেকে যেটা হচ্ছিল। বটম লাইন হচ্ছে সরকারকে মেসেজ দিতে হবে, মানে মোটিভেশন দিয়ে, আইন নিজের হাতে তুলে নেবেন না, আমরা দেখছি, ইউ মাস্ট মেক ইট ভিজিবল। শুধু এই দুইটা ঘটনা না, এই দুইটা ঘটনা আমি ধারণা করি ছাত্রলীগ পিটিয়ে মারার ঘটনা ধামাচাপা পড়ে যেতে পারে। মানে কি এগুলো কি চলছে ভাই? একটা মানুষকে কিভাবে মানুষ এভাবে পিটিয়ে হত্যা করতে পারে? একবার ভাত খাওয়ায় আবার মারে, ভাত খাওয়ায় আবার মারে, ভাত খাওয়ায় আবার মারে, এভাবে একটা মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করতে পারে? এরা কিভাবে একটা মেধাবী স্টুডেন্ট হতে পারে আমার বুঝে আসে না। এটা আসলে এই অধিকারটা আসলে তাদের দিল ওটাকে। সে যদি চোরও হয়ে থাকে, একজন চোরকে পিটিয়ে হত্যা করার অধিকার কি আপনার আছে? একজন চোরকে পিটিয়ে মেরে ফেলার ক্ষমতা কি, পাওয়ার কি আপনাকে দেওয়া হয়েছে? দেশে কি কোনো আইন নাই? দেশে কি কোনো প্রশাসন নাই? দেশে কি কোনো সরকার নাই? দেশে আইন থাকলে, দেশে প্রশাসন থাকলে তাদের হাতে তুলে দিবেন সে যদি চুরি করে থাকে। আর একজন চোরের শাস্তি কি তাকে পিটিয়ে হত্যা করা? প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা সবাই জেনে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা ঘটনা ঘটেছে, আর এটা নিয়েই কিন্তু এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। মানে মানুষের মধ্যে এখন ভাই হায়না বসবাস করতেছে। হ্যাঁ, একটা হায়না যখন জঙ্গলের ভিতরে একটা হরিণের বাচ্চাকে পায় বা একটা হরিণ পায়, হায়নাগুলো যেমন চারদিক দিয়ে ঘেরাও করে এবং সেই হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খায়, ঠিক এরকমই ঘটনা ঘটেছে তোফাজ্জলের সাথে। তোফাজ্জলের মা নাই, তোফাজ্জলের বাবা নাই, তোফাজ্জলের ভাই নাই। একটা ভাই ছিল, সেই ভাইটা এসআই ছিল, সেও কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। তোফাজ্জলের মা কি যেন একটা অসুস্থ হয়ে মারা গেছে। তোফাজ্জলের বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। একটা মানুষের পরিবারে কেউ নাই, সব মারা গেছে। সে ব্যক্তিটা অবশেষে পাগল হয়ে গেছে। তার পরিবার থেকে তার মামাতো বোন সব কিছু সাক্ষাৎকারে বলেছে, এবং তার মামাতো বোনের কাছ থেকে 35,000 টাকা দাবি করা হয়েছিল, যারা তোফাজ্জলকে পিটিয়ে মেরেছে, যে 35,000 টাকা দিলে তোফাজ্জলকে ছেড়ে দেব, নইলে আরও মারব। এবং আরোই মারলো, এবং মারতে মারতে দুনিয়া থেকে বিদায়ী করে দিল। এটা কি স্বাধীনতা ভাই? এটা কি স্বাধীনতা? একটা মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করা হবে, এটা কোন ধরনের স্বাধীনতা আমরা বুঝে আসে না। প্রিয় দর্শক, আমি একটা নিউজ থেকে আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানাবো। তোফাজ্জলের মামাতো বোন, সেই মেয়েটি অবশেষে সাক্ষাৎকারে সব কিছু জানিয়েছে মিডিয়াকে, যে যারা তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে এবং একবার ভাত খাওয়ায় আবার মারে, ভাত খাওয়ায় আবার মারে, এগুলো আবার ছবি তুলে প্রকাশও করেছে। মানে মানুষ কোন লেভেলে চলে এসেছে, কোন লেভেলে মানুষ চলে এসেছে, যে এখন একটা মানুষকে সাপের মতো পিটিয়ে পৃথিবী ছাড়া করতেও একটু দ্বিধাবোধ করে না, একটু মায়া মহব্বত তাদের দিলের ভিতরে নাই ভাই। তাহলে একটা মানুষ যারা, তাদের ভিতরে তো একটা মানে মায়া মহব্বত ভালোবাসা থাকবে। যাদের ভিতরে এটা নাই, একটা মানুষকে পিটিয়ে চোখের সামনে এভাবে হত্যা করতে পারে, মেরে ফেলতে পারে, এটা তো মানুষ বলা যায় না ভাই। এটা তো হিংস্র জানোয়ার হয়ে গেছে ভাই। হিংস্র জানোয়ারের সামনে যেরকম কোনো মায়া দেয় না, একটা সিংহর সামনে যদি আপনি পড়েন, একটা বাঘের সামনে পড়েন, হায়না, চিতাবাঘ, এগুলোর সামনে যদি আপনি পড়েন, আপনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। তারা দ্বিধাবোধ করবে না যে আপনি কে, আপনি বাঁচার জন্য কাকুতি মিনতি করছেন, চিন্তা ভাবনা করবে না। ঠিক এরকমই মানুষের এখন কিছু কিছু মানুষের ভিতরে পশুত্ব বসবাস করছে, যারা একটা মানুষকে মানুষ মনে করছে না, পিটিয়ে শেষ করে দিচ্ছে। এটা কি ভাই? আমি জবাব চাই, এটা কি? আরে বিচার কি হওয়া দরকার? একটা চোর যদি চুরি করে, সে যদি চোর হয়ে থাকে, তাকে চোর সাব্যস্ত করে নাকি পিটিয়ে মারা হয়েছে? আমার কথা হলো, সে যদি চোরই হয়ে থাকে, অবশ্যই তাকে আপনারা প্রশাসনের হাতে তুলে দেন। বর্তমানে আমাদের দেশের সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, গত 2 দিন হলো, তাদের হাতে আপনারা তুলে দেন, সেনাবাহিনী তার ব্যবস্থা নেবে। কিন্তু এখন তো বেরিয়ে আসতেছে অন্য কথা, যাকে মারা হয়েছে সে তো আসলে চোর না, সে একটা পাগল ছিল। তার সব কিছু, মানে এক কথা নিঃস্ব একজন ব্যক্তি ছিল তোফাজ্জল, সব কিছু হারিয়ে সে এখন রাস্তার পাগল। এবং কি তার মামাতো বোন জানিয়েছে যে এমনও সময় থাকতো যে সে পরনের লুঙ্গিটাও রাখতো না, ল্যাংটা হয়ে ঘুরে বেড়াতো। তাহলে এমন একজন পাগলকে তোমরা চোর সাব্যস্ত করে মেরেই ফেললা।
প্রিয় দর্শক, আর 35,000 টাকা চেয়েছিল একটা নিউজ থেকে আপনাদের জানাই, দৈনিক ইত্তেফাক একটা নিউজ, আপনারা একটু ভালো করে শোনেন। আর আপনাদের মতামতগুলো কিন্তু অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে একটু জানিয়ে দিন, একটু জানিয়ে দিন। 35,000 টাকা দিয়ে ওরে ছাড়ায় নেন, না হলে আরও মারব। এটা তোফাজ্জলের মামাতো বোন বলছিল। তো চলুন আপনাদেরকে একটু বিস্তারিত নিউজটা পড়ে শোনাই। দাঁড়ান, আপনারা একটু লাইনে থাকেন, আসলে নিউজটা আমার হাতছাড়া হয়ে গেছে, আমি ভিতরে ঢুকে নিউজটা আপনাদেরকে একটু শোনাইতেছি। তো এর ফাঁকে দুটি কথা বলে, সেটি হলো যে এই যে বা যারা অবশ্য এগুলো কিন্তু শনাক্ত হয়েছে এবং গ্রেপ্তারও হয়েছে, এখন যারা এদের সাথে জড়িত ছিল, এখন এদের কি শাস্তি হওয়া দরকার সেটা আপনারা একটু বলেন তো। হ্যাঁ, যে নিউজটা পাইছে আপনাদের একটু শোনাই। এদের কি শাস্তি হওয়া দরকার এটা আপনারা একটু বলেন। এদের কি শাস্তি হওয়া দরকার এটা একটু আপনারা বলেন। আমি নিউজটা পাইছি, একটু ওয়েট করেন আপনারা। হ্যাঁ, পাইছি। তোফাজ্জলের মা, বাবা, ভাই, বোন কেউ নেই। রাত 11টার সময় আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, অর্থাৎ তোফাজ্জলের মামাতো বোন বলতেছে যে আমাকে ফোন দেওয়া হয়েছে আমার বাবাকে। তখন আমার বাবা ফোন ধরে, তখন বলছে ওরা তোফাজ্জলকে আমরা আটকে রেখেছি, হলেই আছে, ওরে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ওরে ছাড়াই আনেন, না হলে আমরা ওরে ছাড়বো না, আরও মারব। বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর একটি বেসরকারি গণমাধ্যম সংবাদ মাধ্যম চ্যানেলের সাক্ষাতে কথাগুলো বলেছেন তোফাজ্জলের মামাতো বোন। তিনি বলেন, আমার আব্বা বলল আমি তো গ্রামের বাড়িতে, আমি কিভাবে কি করব। তখন আব্বা আমাকে ফোন ধরিয়ে দিয়ে বলছে তুমি একটু কথা বলে দেখো। তোফাজ্জলকে হলে কথাবার্তায় অসঙ্গতি পাইছে, এজন্য ওরে ধরছে, ওরে মারতাছে। পরে আমি ওই লোককে ফোন দিছি, আমি তোফাজ্জলের মামাতো বোন, তাকে কেন মারছেন? ওরা বলছে তোফাজ্জল আমাদের হলে ঢুকেছে। তখন আমরা বলেছি দেখেন ও তো পাগল মানুষ, যদি অন্যায় করে থাকে প্রশাসনের হাতে তুলে দেন, ওরে মাইরেন না। কিন্তু ওরা বলে একটা পাগল কিভাবে মামার নাম্বার মুখস্থ থাকবে, চাচাতো ভাইয়ের নাম্বার মুখস্থ থাকবে, তাহলে কি সে পাগল? তখন তোফাজ্জলের মামাতো বোন বলছে যে তোফাজ্জল অনেক মেধাবী ছিল, ওর মা, বাবা, ভাই, বোন কেউ নেই বলতে গেলে। আমার ফুফু তোফাজ্জলের মা মারা যাওয়ার পর থেকেই ওর মাথায় সমস্যা হয়েছিল। আপনি খাবার খাচ্ছেন, আবার টান দিয়ে নিয়ে খাওয়াইলো, খোদার জ্বালায় টাকা নিল যে এরকম। ওর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে, ওর বাবা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে। 5 বছর আগে মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল 2 ভাই ছিল নজিরপুর থানার এসআই। গত রোজায় সেও ক্যান্সারে মারা গেছেন। ভাই মারা যাওয়ার পরে তোফাজ্জল একেবারে পাগল হয়ে যায়। তোফাজ্জলের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সাংবাদিক প্রশ্ন করলে তার মামাতো বোন বলেন যে মানুষটা 4 বছর আগে পাগল হয়ে গেছে, সে কিভাবে রাজনীতি করবে? মাঝে মাঝে তো ওর পরনের কাপড়ও থাকতো না। একজন খনি হলেও তো জীবন্ত মেরে ফেলতে পারে না, একটা কুকুরকেও তো কেউ এভাবে মারতে পারে না। যারা তোফাজ্জলকে তোফাজ্জলের হত্যায় জড়িত আইনের অধীনে সর্বোচ্চ বিচার চান তিনি। আক্ষেপ নিয়ে বলেন মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার ভাত খাওয়াইছে। একটা মানুষকে তো এভাবে মাইরে ফেলা যায় না। সে যদি খুনিও হয় এভাবে তো তার জীবন নিতে পারে না। প্রসঙ্গত বুধবার 18 সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন তোফাজ্জল হোসেন। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন তালুকদার চরদুয়ানি গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত আব্দুর রহমান। প্রিয় দর্শক, এবার আপনাদের মূল্যবান মতামত জানান যে তোফাজ্জল হোসেনকে যেইভাবে আসলে মারা হয়েছে, এই কাজটা কি ঠিক হয়েছে? আর এভাবে যদি দেশটা চলতে থাকে, বিচার ব্যবস্থার হাতে না তুলে দিয়ে নিজেরাই যদি এইভাবে একটা মানুষের বিচার করে, একটা মানুষকে দুনিয়া ছাড়া করে, তাহলে কি ভাই আয়ামে জাহিলিয়াত যুগ আসতে কি দেরি আছে নাকি এসে গেছে? তো আমরা অবশ্যই এই খুনের সাথে যারা জড়িত রয়েছে, তারা যেই দলেরই হোক না কেন, যারাই হোক না কেন, তাদের অবশ্যই বিচার করতে হবে। তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমরা। তাদের যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া যায় তাহলে এই ধরনের কাজ করে কেউ সাহস পাবে না। আর যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, এরকম আরও ঘটবে ভাই, হয়তো একদিন আমার আপনার সাথেও ঘটবে, কিচ্ছু হবে না। এর শাস্তি অবশ্যই আমরা বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে চাচ্ছি, কঠিন বিচার চাই। এর তদন্ত করা হোক, তদন্ত করে এর বিচার করা হোক। ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। পারলে ভিডিওটি শেয়ার করুন। সবচাইতে একটা ভিডিও বা একটা পিকচার সবচাইতে বেশি ভাইরাল হয়েছে যে ভাত খাওয়াইছে তারপরে মেরে ফেলছে। খুবই কষ্টদায়ক একটা বিষয়, একটা পাগল মানুষকে এভাবে নিঃশেষ করে দেওয়া, এর বিচার চাই আমরা ভাই। আপনারা চান কিনা কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি শেয়ার করে দিন প্রচুর পরিমাণে। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।